নমস্কার, রাজনীতি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরূপা। এখনকার মতো বিশেষ সংবাদগুলি হলো: চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা সূচনা হলো বৃহস্পতিবার। নেতাজি সুভাষ বিদ্যানিকেতন প্রাঙ্গণে আয়োজিত সূচনা অনুষ্ঠানে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রসেনজিৎ সিংহ রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রদান করা, আমরা সবাই জানি যে বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার সেন্ট্রাল আর্ম ফোর্স প্রকল্প এবং প্রধানমন্ত্রী রিসেন্টলি জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান প্রকল্পে বা অন্য কোনো সরকারি বিমা প্রকল্পের আওতাভুক্ত নন, সেই সমস্ত নাগরিকগণও এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবেন। এই প্রকল্পের আমাদের বহিরাজ্যের সমস্ত তালিকাভুক্ত এবং আমাদের সরকারি ও বেসরকারি হাসপাতালের যারা আইপিডি পেশেন্ট থাকবেন সেই পরিষেবা ওনারা গ্রহণ করতে পারবেন। শুধু তাই নয়, যখন হসপিটাল থেকে ছাড় পাবেন 15 দিন পর্যন্ত তাদের ওষুধপত্র দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। এখানে বলার চেষ্টা করা হয়েছে যে কার্ড 5 লক্ষ, প্রতিটি পরিবারের প্রতি বছরে 5 লক্ষ টাকা তাদের যে ক্যাশলেসের যে ব্যবস্থা সেটা করা হবে। এবং আমি এই বিষয়ে কিন্তু বারবার আমি যেটা বলছি খুব সচেতন ছিলাম যে কার্ডের খালি, এখানে বলা হয়েছে যে কার্ডের খালি ডিফারেন্স থাকবে, এটা যেন না হয়। প্রধানমন্ত্রী যে জন আরোগ্য যোজনার কার্ড একরকম, মানে এই সুবিধা ওখানে বেশি, আমাদের যে মুখ্যমন্ত্রী যে জন আরোগ্য যোজনা তার সুবিধা কম, সেটা যেন না হয়। যা যা প্রধানমন্ত্রীজি যা যা দিয়েছেন সেই প্রকার উনি আমাদের মার্গদর্শন দিয়েছেন, কিভাবে মানে কোনো প্রকল্পকে বাস্তবায়ন করতে হয় উনি বলে দিয়েছেন। সেটাকে সামনে রাখি এক্স্যাক্টলি সেম ওয়ে আমরাও সেখানে আমরা এই প্রকল্প আমরা এখানে করেছি। যে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার 172 জন স্পেশালিস্ট এবং 16 জন সুপার স্পেশালিস্ট, অর্থাৎ 414 জন চিকিৎসক আমরা নিয়োগ করছি। 143টি ল্যাবরেটরি টেকনিশিয়ান, 22টি ফার্মাসিস্ট আয়ুর্বেদিক, 25টি ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক, 39টি ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড সেন্টারে নিয়োগ প্রক্রিয়া চলছে। এবং আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে প্রায় 175টি যেটা আমাদের শূন্যপদ রয়েছে স্টাফ নার্স, তারও নিয়োগ প্রক্রিয়া চলছে। এর মধ্যে অফার দেবে এবং এই শীঘ্রই এই পদগুলো নিয়োগ করা হবে। 40টি নার্সিং টিউটর পদে লোক নিয়োগের লক্ষ্যে সেটারও প্রক্রিয়া চলছে এবং সেটা টিপিএসসির মধ্যে আমরা পাঠিয়েছি। তারও কাজকর্ম যখন ওখান থেকে ক্লিয়ারেন্স আসবে, পরীক্ষা হয়ে যাবে, সেটারও আমরা করব। এর মধ্যে আপনারা জানেন যে জেআরবিটির যারা নির্বাচিত হয়েছে তার মধ্যে 176 জন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে এলডিসি পদে ওনাদেরকে আমরা অফার বিলি করেছি। ডাইন ইন হার্নেসে 43 জনকে গ্রুপ সি এবং 4 জনকে গ্রুপ ডি পদে আমরা নিয়োগ করেছি। আমরা গত 20 অক্টোবর 2023 বিভিন্ন হাসপাতাল যেমন আমাদের স্টেট হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশন হসপিটালে আমরা 822 জন যারা নিরাপত্তা কর্মী তাদের চুক্তির ভিত্তিতে তাদেরকে আমরা নিয়োগপত্রের জন্য আমরা অনুমোদন পেয়েছি অর্থ দপ্তর থেকে। শুধু তাই নয়, 1223 জন সাফাই কর্মীর চুক্তির ভিত্তিতে তার জন্য আমরা আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে তার অনুমোদন পেয়েছি। এর মধ্যে আমরা মন্ত্রিসভার মধ্যে ডিসিশন নিয়েছি এমপিডব্লিউ মাল্টিপারপাস ওয়ার্কার যারা আছে 50 জন পুরুষ এবং 50 জন মহিলা, তাও এই মন্ত্রিসভার মধ্যে সিদ্ধান্ত হয়েছে। 15 জন আমাদের ফুড সেফটি অফিসার আমাদের কম, তার জন্য 15 জনকে নেওয়া হবে, সেটাও মানে রিসেন্টলি আমরা মন্ত্রিসভার মধ্যে তার সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রায়শই আমরা বলি যে কথায় কথায় এটা কিন্তু মাইন্ডসেট আমাদের মধ্যে হয়েছে, কিছু একটা সমস্যা হলেই আমরা কথায় কথায় বাইরে চলে যাই, টিকিট কেটে বাইরে ট্রিটমেন্টের পরে যখন অসহায় অবস্থা আসে তখন এসে বললে যে কোথায় ক্যান্সার ট্রিটমেন্টের জন্য আমরা বোম্বেতে গেছি, এখন হেল্প করুন। আরে এখানে ক্যান্সার হসপিটালের সব ট্রিটমেন্ট হয়, তারপরেও বাইরে যায়। এই যে মাইন্ডসেট, একটা ছোটোখাটো অপারেশনের জন্য বাইরে চলে যায়। ছোটোখাটো আমাদের ডাক্তারদের মানে কোয়ালিটির কোনো অভাব নেই, ইনফ্রাস্ট্রাকচারও যেহেতু আমরা দিচ্ছি, সেখান থেকে আমাদের এখন উঠে আসতে হবে। বহুদিনের সমস্যা, বহুদিনের মানুষের আমাদের ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের উপর তাদের যে অবিশ্বাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে, সেটা যখন উঠবে আমি আশা করি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের সমস্ত যারা আমার বোন ভাই যে
যারাই আছেন তারা কিন্তু সেই সুযোগ সুবিধা পাবেন। গত 12 ফেব্রুয়ারি রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট নিয়ে রাজ্য জুড়ে যে ধর্মঘট হয়েছিল, সেই ধর্মঘট পুরোপুরি রাজনৈতিক ফায়দা তোলার জন্যই ধর্মঘটকে সাহায্য সহযোগিতা করেছেন বিজেপি আইপিএফটি জোট সরকার, এমনকি অভিযোগ তুললেন টিএসইউর সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। বৃহস্পতিবার আগরতলা ছাত্র যুব ভবনে টিএসইউর পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টিএসইউর রাজ্য সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। আপনারা জানেন গত 12 ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যে একটি পলিটিক্যাল স্ক্রিপ্টেড হাই ড্রামা স্ট্রাইক চলে গেছে। রাজ্যের মানুষ এই পলিটিক্যাল হাই লেভেলের স্ক্রিপ্টেড ড্রামা দেখে সবাই পিকচার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। পিকচার এখনো আরেকটু পরিষ্কার হওয়ার বাকি রয়ে গেছে বলে আমি মনে করি না। সেটা হলে কি, আপনারা জানেন স্ক্রিপ্টকে ইস্যু করে 12 ঘন্টার বা মানে যতক্ষণ অবধি দাবি না মানা হয় তখন অবধি স্ট্রাইক থাকবে বলে একটা ঘোষণা দিয়ে দুইটা সংগঠন সেখানে অল ইন্ডিয়া ত্রিপুরা স্ট্রাইক ডেকেছিল। আর এই স্ট্রাইককেই ত্রিপুরা মতো পলিটিক্যাল পার্টি তারা এটা সাপোর্ট করে। পুরো পলিটিক্যালি এডিসির ইএম থেকে শুরু করে এমডিসি থেকে শুরু করে সবাই এখানে নেমে পড়েছিল। তো পাশাপাশি আমরা দেখতে পেলাম যে একটা ইস্যুকে নিয়ে, যে ইস্যু আমি কেন স্ক্রিপ্টেড পলিটিক্যাল ড্রামা বললাম, যে ইস্যুকে নিয়ে আমরা বিগত সময়েও টিএসইউ প্রথম 2023-এ আপনারা জানেন, আমি ইতিহাস বলার জন্য কোনো প্রয়োজন নেই, সবাই জানে ককবরক ভাষার বিকাশের ক্ষেত্রে বামফ্রন্ট সরকারের ভূমিকা, টিএসইউর ভূমিকা সবাই জানে। এখানে আমি ইতিহাসকে তুলে ধরে সময় নষ্ট করতে চাই না। 2023 সালে 18 সালের সরকার পরিবর্তনের পরে 2023-এ আবার বিজেপি সরকারের ক্ষমতা আসার পর দেখতে পেলাম তুইদু মতন স্কুল, এমন অনেকগুলো স্কুলেতে যেখানে বিগত অনেক দশক ধরে ককবরক স্ক্রিপ্টকে বাংলা এবং উভয় হরফে লেখার সুযোগ চলে আসছিল। তো হঠাৎ করে বিজেপি সরকার আসার পর সেটা শুধুমাত্র পলিটিক্যাল বেনিফিটের জন্য আর আরেকটি দলকে পলিটিক্যাল বেনিফিট দেওয়ার জন্য এটা বন্ধ করে দিল। তৎক্ষণাৎ আমরা এসএফআই টিএসইউ আমরা দুইটা সংগঠন আমরাই প্রথম টিবিএসসি ভোটের নিকট আমরা ডেপুটেশন প্রদান করেছিলাম, কোনো সংগঠন যায়নি। কিন্তু তারপর আবার হঠাৎ করে আমরা দেখতে পেলাম কি, হায়ার এডুকেশন ডাইরেক্টরের কাছে নিকট আমরা যে সময় ডেপুটেশন দিলাম, আবার আমরা দেখলাম টিবিএসসি থেকে একটা পত্রিকায় যে নোটিশ বের হলো। এই নোটিশ বের হওয়ার পর কি কি হলো আপনারা সবাই দেখলেন, সেটা আমি বলে আমি সময় নষ্ট করতে চাই না। কিন্তু বিষয় হলো ওইখানেও আমরা প্রথম 31শে জানুয়ারি যখন বের হয়, আমরা 1 ফেব্রুয়ারি আমরাই প্রথম টিএসইউ গিয়ে ডেপুটেশন প্রদান করলাম। আমরা দাবি করলাম কি, আগের মতনই বাংলা রোমান উভয় হরফে থাকো। কিন্তু তারপর আমাদের পরে টিএসএফ বলুন বা অন্যান্য সংগঠনগুলো ডেপুটেশন প্রদান করলো, ভালো কথা। দুঃখের বিষয় হলো যখন বুথ সভাপতি ওদের সমস্ত ছাত্র সংগঠনের সঙ্গে নাকি ফোনে কথা বলেছেন বা ওদেরকে দেখেছেন, কিন্তু টিএসইউ ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন আমরা প্রথম ডেপুটেশন দেওয়ার সত্ত্বে আমাদের সাথে তারা একবারের জন্য কথা বলার জন্য আমাদেরকে তাদের যোগ্য এবং আমাদের সঙ্গে কথা বলার তারা দরকার পর্যন্ত অনুভূত করেনি। তার জন্য আমি পলিটিক্যাল স্ক্রিপ্টেড হাই ড্রামা এটা বলেছি। কেন বলেছি সেটা আবার বুঝতে হবে। যে 1 মাস মাত্র এক্সাম, আপনারা সবাই জানেন 1 মাস এক্সামের আগে কোয়েশ্চেন পত্রের তৈরি হয়ে যায়। তাহলে আপনি 1 মাস আগে কেন সেটা ঘোষণা করলেন? এটা যে পুরোপুরিভাবে বর্তমানে যে রাজ্য সরকার বিজেপি আরএসএস এর যে সরকার, যে সরকারের পুরোপুরিভাবে একটা পলিটিক্যাল মাইলেজ দেওয়ার জন্য এটা যে করণীয় সেটা আমরা পুরোপুরিভাবে পরিষ্কার। সেখানে ত্রিপুরা মথা এবং রাজ্য সরকার বলুন, রাজ্যের যে ক্ষমতাবালী পার্টি বলুন, তাদের মধ্যে যে একটা যে সম্পর্ক সেটা আবার রাজ্যের মানুষের কাছে পরিষ্কার। 50টার মতন স্কুলগুলোতে যেখানে 50%ই এইচএম নেই, হেডমাস্টার নেই, এরকম অবস্থা। যদি আমরা জম্পুই হিলের কথা আমরা সবাই জানি, জম্পুই হিলে যদি আমরা কম্পুই নামে একটা হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, যে স্কুলে মাত্র 6 জন টিচার, এই ছিল আমাদের অবস্থা। তো এই দাবি দাওয়াগুলোকে নিয়ে তো আমরা দেখতে পাই না ত্রিপ্রাসা দরদি বা বিজেপি যে সরকার বর্তমান রয়েছে তাদেরকে কোনো কথা বলতে, আন্দোলন করতে। কিন্তু আজকে আপনারা একটু মাত্র পলিটিক্যাল ফায়দা তোলার জন্য ছাত্রছাত্রীদেরকে এই নোংরা রাজনীতি, তাদের ভবিষ্যৎকে আপনারা নষ্ট করতে চাইছেন। কেন এই কথা বললাম? এক্সাম মাত্র 1 মাস, এই 1 মাস আগে আপনারা এমনভাবে বিভ্রান্তি সৃষ্টি করে দিলেন যে রোমান স্ক্রিপ্ট আপনারা দেখলেন বোর্ড সভাপতি তিনি একবার বলছেন না উভয় হরফে লিখতে পারবেন, একবার বলছেন না।
তারও কোনো দোষ নেই, তিনি তো রাজ্য সরকারের শিক্ষামন্ত্রীর দপ্তরের দ্বারা নিয়ন্ত্রিত, হয়তোবা তিনি স্বতন্ত্র বোর্ডের প্রেসিডেন্ট, তারপরও তিনি তো ওভারঅল এখানে তো কাজ করতে হয়। এই হলো বর্তমান অবস্থা। আজ দুপুর 1টা নাগাদ খোয়াই আবারও পথ দুর্ঘটনা ঘটে। দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলো 13 জন। 13 জনের মধ্যে 7 জনকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে ডাক্তার দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনা হয় খোয়াই শনখলা এলাকায়। বোলেরো গাড়ি কোন জায়গায় হয়েছে? ছনখলা, খোয়াই ছনখলাতে। মানে আপনারা কোথায় যেতে আসলো? আমরা কমলপুরতে আউটলে যেতে আসলাম। যাওয়ার পথে সামনে মুখোমুখি সংঘর্ষ। অল্টোটা তো একদম বুঝলে নিছে, সামনে একদম পুরো ভিতর হয়ে নিছে, এত স্পিডে আছে। ড্রাইভার আমি কোথায় বারবার দাদা আসতে যান, দাদা আসতে জানি, এরপর তো ইয়ে করছে না। কয়েকদিন জামগার 2 ঘন্টা 10 মিনিট আমি গিয়ে পৌঁছেন না, বারবার রিকোয়েস্ট করতেছি, আমার মেসেজে উঠতেছে দাদা একটু আসতে যান, একটু আসতে যান। 2-10 মিনিট না গিয়ে আড়াইটা নিয়ে পৌঁছবো, কিন্তু এরপর সামনাসামনি ওইটাও ওটিকে একটা হিরো ইয়ে করছে, মানে সামনাসামনি ইয়ে করতে গিয়েছে। পরবর্তী সময় আপনাদেরকে হাসপাতালে কিভাবে পৌঁছানো? আমার তো সেটা একটা মাল গাড়ি দিয়ে রয়েছে, আমার মিসেস আর মেয়ে 2 জনের। স্থানীয়রা পাঠাইছে? হ্যাঁ, স্থানীয় লোকে। হ্যাঁ, ট্রাইবেল লোক আছে, তারা যথেষ্ট সাহায্য করছে। আমাদের পুলোপুরের নাম উদান ইয়ে করছে, আমার জিনিসপত্র ইয়ে করছে, যথেষ্ট সাহায্য করছে। মোটামুটি কতজন আহত হয়েছে? আমি তো বুঝতাম না, 6-7 জন, 7-8 জন। গাড়ির চালকের কোনো কি তো ভেগে আছে, কিছু হচ্ছে না। এ তো অ্যাক্সিডেন্ট বাড়ি পড়ছে, আমাদের বাড়ি পড়ছে পড়েই, হ্যাঁ নেমে চটকে দৌড়ে গেছে। আর আমরা তো দরজা খুলতেছি না, আমরা খুলতে পারতেছি না। দরজা খুলো আমি চিন্তা করতেছি, আমি মিসেস তো হাত ভেঙেছে, রক্ত ইয়ে হইতেছে। তো আমি ডিডব্লিউএস এর গাফিলতার কারণে পানীয় জল থেকে বঞ্চিত মোরাবাড়ি এলাকায় জনগণরা জলনাশ রুটিতে পরিণত হয়েছে। মান্দাই ব্লকের অন্তর্গত পূর্ব নোয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোরাবাড়ি গ্রাম এলাকায় জনগণের জন্য। এই এলাকায় প্রায় 60টি পরিবারে বসবাস করে। জলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে বসানো হয় একটি সাবমার্সিবল ওয়াটার পাম্প, কিন্তু প্রায় 2 বছর পেরিয়ে গেলেও জলের দেখা পেল না জনগণ। বৃহস্পতিবার ক্ষুব্ধ জনগণ মোরাবাড়ি এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কত বছর ধরে আপনারা এই এলাকায় জলের সমস্যা চলছে? আমার যখন থেকে ওই জল কম যখন মোরাবাড়ি আমি আইসে জল ওই নেছে ক্ষেত থেকে, কুয়া থেকে ফুট কুয়া নাই, ফুট তুলে অত বয়স হয়েছে, এটা দিছে 2 বছর, এখন আয়ে না। 2 বছর হয়ে গেছে, এটি লাগাই দিয়ে গেছে, তারপরে এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। আপনারা যোগাযোগ করছেন অফিসে যায় সেটা? এটা তো নেতা সেটা তো যাওয়া লাগে, আমরা কেমনি জানবো। 2 বছর হয়ে গেছে, কিন্তু এটি এখনো পর্যন্ত খোঁজ খবর বলি নেই। তারপরে এই এলাকায় কত ফ্যামিলি আছে? এলাকার তো মনে 40। কত ফ্যামিলি আছে? হ্যাঁ, গড়গুলি ফ্যামিলিগুলি কই ফ্যামিলি আছে এখানে এই এলাকায়? আমার একটা ফ্যামিলি 50 না 60 ফ্যামিলি? 60-70 হইব। তারপরে এখানে পানীয় জলের ভীষণ অসুবিধা চলছে। বর্তমানে সরকারকে কি আবেদন করবেন? সরকার কি করে এটা তো আমি জানি না। কি আবেদন করবেন, কি দাবি করবেন আপনারা? জল আগে দাবি করে, জল সুবিধা। বৃহস্পতিবার বিজেপি লিগ্যাল সেলের উদ্যোগে 65 জন আইনজীবী বিভিন্ন দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। যোগদান পর্বটি অনুষ্ঠিত হয় বিজেপি প্রদেশ কার্যালয়ে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। শুভ অপরাহ্ন। আজকে এখানে লিগ্যাল সেলের আয়োজিত যে জয়েনিং প্রোগ্রাম, বিভিন্ন যারা আইডিওলজিতে বিশ্বাস করতেন এতদিন ধরে, তারা ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে আসতে চেয়েছেন এবং আপনারা সেটা আজকের এই পার্টি অফিসে এসে তার জানান দিয়েছেন। এবং সেই উপলক্ষে আমরা যারা মঞ্চে এখানে উপস্থিত আছি,
আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উনি আপনাদের সামনে আমাদের পার্টির আইডিওলজি এখানে রেখেছেন। আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির ভাইস প্রেসিডেন্ট ডক্টর অশোক সিনহা মহোদয় এখানে আমাদের মূল যে আমাদের এসেন্স অফ ওয়ার্ক, আমরা কোন পথে আমরা চলবো সেই বিষয়ে উনি রেখেছেন। এবং আপনাদের উনি লিগেল সেলের প্রভারী। তাছাড়া উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুবল ভৌমিক মহোদয়। উনি বহুদিন ধরে আপনাদের সাথে কাজ করেছেন, যারা সিনিয়র যারা আছেন, আর যার নেতৃত্বে আজকের এখানের এই সমাবেশ আমাদের লিগ্যাল সেলের মাননীয় কনভেনার শ্রী বিশ্বজিৎ অ্যাডভোকেট বিশ্বজিৎ দেব মহোদয়। আমি আজকে এখানে যারা উপস্থিত আছেন এবং যারা আমাদের সামনে মিডিয়া সেলের বন্ধুরা আছেন, মিডিয়া বন্ধুরা আছেন, সবাইকে আমি এখানে হার্দিক অভিনন্দন। আজকে যেহেতু যোগদান সভা, এখানে ছোট্ট করেই আমরা অনুষ্ঠানটা শেষ করব। আজকে ভারতীয় জনতা পার্টিতে দিকে দিকে যোগদানের প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে পাহাড়েই হোক এবং গ্রামগঞ্জে যেখানেই হোক, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে বিকল্প হিসাবে বেছে নিয়েছে। তার কারণ কি? তার একটাই কারণ, যেটা আমার পূর্ববর্তী বক্তারা অসুবিধা বলছিলেন, যে এই ভারতবর্ষের একটা পরিবর্তন, রাজ্যের পরিবর্তন। আজকে আমরা অতুল প্রসাদের গান আমরা যদি মনে থাকে অনেকে, যে ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন হলো, এই তার যে বাস্তবিকতা, তার বাস্তবিকতা নিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কাজ করছেন। এবং একটাই সংকল্প, যে বিকশিত ভারত। এই বিকশিত ভারতের ক্ষেত্রে, এই বিকশিত ভারতে কি কি থাকবে, আমাদের কাছে এম্পাওয়ার কি কি থাকবে, সে অর্থনৈতিক বুনিয়াদি হোক না কেন, আমাদের বৈদেশিক নীতি হোক না কেন, আমাদের সামরিক ক্ষেত্রেই হোক না কেন, আমাদের সুরক্ষা ক্ষেত্রেই হোক না কেন, আমাদের ভারতবর্ষের জনগণের সমস্ত যে মৌলিক চাহিদা, সেগুলি পূরণের ক্ষেত্রে সমস্ত দিক দিয়ে ভারত বিকশিত জায়গায় পৌঁছে গেছে। তার জন্য ভারতবাসী হিসাবে নিজেকে গর্ববোধ মনে করি। এবং আজকে দিকে দিকে মোদিজির বিকল্প ভারতবাসী কেউ হতে পারে না, সেটা ভারতবর্ষের মানুষ সবাই মেনে নিয়েছে। আর তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার, এই সরকারের যে সংকল্পই হচ্ছে যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কিছু কাজ করা। যেমন সমাজের গরিব, সমাজের শ্রমিক, সমাজের কৃষক, সরকারি কর্মচারী, অ্যাডভোকেট, সমস্ত ডাক্তার, সমস্ত দিক থেকে আমাদের এই সমাজ যাতে আমাদের সুন্দর হয়, তার প্রয়াস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সংকল্প। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর একটাই সংকল্প, যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পথ নির্দেশক, আমাদের জন্য কাজ করছেন। এবং প্রত্যেক দিন কোনো না কোনো পরিকল্পনা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের সকল অংশের মানুষের জন্য যেভাবে কাজ করছেন, তার নিরিখে দাঁড়িয়ে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মেছে যে না, অন্য কোনো বিকল্প হতে পারে না। এই ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে অন্য কোনো বিকল্প নয়, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যের বিকাশ সম্ভব। সেই দিকে মাথায় রেখে আজকে জনজাতি হোক, বাঙালি হোক, গ্রামের মানুষই হোক, কৃষক হোক, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। আমি যারা আজকে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, যারা আজকে অ্যাডভোকেটরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য আপনারা এখানে সমবেত হয়েছেন, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবং আগামী দিন আমরা সবাই মিলে এই সংগঠনকে আরো শক্তিশালী করা, এই সরকারকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবাই মিলে কাজ করব। এখনকার মতো সংবাদ এখনই শেষ হলো। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন শ্রীরামসাথী পর্দায়।